টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পর সিবিআই শিয়ালদা বিআর সিং হাসপাতালে নিয়ে গেছে মেডিকেল টেস্টের জন্য। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, যে অভিযোগ প্রথম থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠছিল এবং এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে উঠছিল, সেই অভিযোগকেই কার্যত মান্যতা দিল সিবিআই দুজনকে গ্রেফতার করার পর। তোমার নিশ্চয়ই মনে থাকবে লাইভ স্ট্রিমিং এ আইনজীবী ফিরোজ এডুলজি পর্যন্ত এই ওসি অভিজিৎ মণ্ডলের এফআইআর গায়েব করার প্রসঙ্গ উল্লেখ করেন। দেখো, এটা তো একবারই ঠিক। এই প্রসঙ্গে আসার আগে সেই সঙ্গে সঙ্গে তোমাকে আর একটা কথা বলে রাখি, কলকাতা পুলিশের যাবতীয় চ্যালেঞ্জ আজকে ধূলিসাৎ হয়ে গেল। কলকাতা পুলিশের কমিশনার নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলেন, যদি তথ্য প্রমাণ নষ্টের বা তদন্তের কোনো গাফিলতির এই ধরনের যদি কিছু অভিযোগ থাকে তাহলে সিবিআই তো তদন্ত করতে দিন, তারপর তারা বলবেন। ঠিক এই জায়গাটায় যেখানে কলকাতা পুলিশের একাধিক অফিসার, রাজ্য প্রশাসনের তরফে অনেকে, এবং শুধু তাই নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে অনেকে যে দাবি করেছিলেন যে সিবিআই কিছু করে দেখাক, অর্থাৎ সব মিলিয়ে যে দাবিটা ছিল, কলকাতা পুলিশ এই মামলার তদন্ত করেছে, সঞ্জয় রায় তাকে মূল অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করেছে, এবং কলকাতা পুলিশ যে তদন্ত যেভাবে করেছে এবং যতটা গুরুত্বের সঙ্গে করেছে, তারপরে সিবিআই এই ঘটনার তদন্তভার নিয়ে নতুন করে আর কোনো কিছু খুঁজে বের করতে পারবে না। এটা একদম কলকাতা পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তায় প্রায় চ্যালেঞ্জের মতো উঠে এসেছিল কলকাতা পুলিশের তরফ থেকে। আজকে সিবিআই এর এই গ্রেপ্তারির পর সেই কলকাতা পুলিশ, রাজ্যের প্রশাসন বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে চ্যালেঞ্জ সিবিআইকে করা হয়েছিল আজকের এই গ্রেপ্তারির পর, সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেল বলা চলে। কেন আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল কোনো তথ্য প্রমাণ নষ্ট করা হয়নি, এফআইআর করতে ডিলে করা হয়নি, ঠিক পদ্ধতি মেনে যেভাবে জিডি, যেভাবে ইউডি এবং তারপরে যেভাবে মার্ডার কেস করা উচিত ছিল সেইভাবেই তো গোটা ঘটনার তদন্ত এগিয়েছে এবং সেই কাজই তারা করেছিলেন। কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি, যে প্লেস অফ অকারেন্সকে যেভাবে গার্ড করা উচিত ছিল তারা সেইভাবে গার্ড করে রেখেছিলেন। এবং এই যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা, তাতেও কলকাতা পুলিশের বক্তব্য ছিল যে সন্দীপ ঘোষ বা হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপারে তারা এমন কিছু পাননি যে শুরুতেই তাদের জিজ্ঞাসাবাদ করতে হতো। তোমার মনে আছে, সিবিআই এই ঘটনার তদন্তভার হাতে তুলে নেওয়ার আগে 4 দিন কলকাতা পুলিশের হাতে এই ঘটনার তদন্তভার ছিল, এবং সেই সময়ের মধ্যে বারবার এই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা সত্ত্বেও কলকাতা পুলিশ তাকে একবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। ঠিক সিবিআই এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের এই আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল যে থানা এলাকায় পড়ে সেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করলো, এবং একই সঙ্গে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো। আজকে অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারি এবং এই সন্দীপ ঘোষের গ্রেপ্তারি, এই দুই গ্রেপ্তারি একই সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকা এবং হাসপাতালের ভূমিকা, যা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, তাকে প্রাথমিক মান্যতা দিল। তার কারণ হচ্ছে গিয়ে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কী প্রশ্ন উঠেছিল, যে কলকাতা পুলিশ সকালবেলায় জিডি করে, দুপুরবেলায় ইউডি করে, তারপর এফআইআর করেছিল, রাত্রির 11:45 এফআইআর করেছিল। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল তারা সন্ধ্যে 6:30 নাগাদ তারা অভিযোগপত্র জমা দিয়ে দিয়েছিলেন, তারপরেও তাদের সেই অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর করা হয়নি। এবং শুধু তাই নয়, পরিবারের তরফ থেকে এই অভিযোগ বারবার করা হয়েছিল যে তারা দেহটা একদিন অতিরিক্ত রাখতে চেয়েছিলেন, কিন্তু তাদের মেয়ের দেহ পুলিশ জোর করে তাড়াহুড়ো করে যে পোস্টমর্টেম করিয়ে সেই দিনই তাদেরকে শেষকৃত্য করতে বাধ্য করেন, যেটা তারা রাজি ছিলেন না। কলকাতা পুলিশের তরফ থেকে এই নিয়ে অনেক যুক্তি দেওয়া হয়েছিল, এবং শুধু তাই নয়, আমরা দেখেছিলাম ঘটনার পর একের পর এক ছবি উঠে এসেছিল ঘটনাস্থলের, যেখানে দেখা গিয়েছিল প্লেস অফ অকারেন্সে বহু মানুষ ভিড় জমিয়েছেন, তার মধ্যে অনেক বহিরাগতরাও রয়েছেন। কলকাতা পুলিশ এই নিয়ে দাবি করে যে প্লেস অফ অকারেন্স সঠিকভাবে গার্ড করে রাখা হয়েছিল, সেখানে ভেতরে বাইরের কেউ ঢুকতে পারেননি, কিন্তু ছবি উল্টো কথা বলেছিল, এবং সেই ছবি
যখন চ্যালেঞ্জ হয়ে যায়, আইএমএর তরফ থেকে যখন চ্যালেঞ্জ করা হয়, তখন কলকাতা পুলিশ একটি প্রেস কনফারেন্সের পর, আইএমএ চ্যালেঞ্জ করার পর আর দ্বিতীয় প্রেস কনফারেন্সটা করেনি, পরিষ্কার করে নিজেদের বক্তব্য জানায়নি যে ঠিক ওই ঘটনাস্থলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ লোকজন ছিলেন কি ছিলেন না। ফলে এই প্লেস অফ অকারেন্স সেটাকে সঠিকভাবে গার্ড করা হয়নি, যার জন্য সিবিআই সুপ্রিম কোর্টে এই কথা জানিয়েছিল যে ঘটনার পর 5 দিনের মাথায় যখন তারা তদন্তভার নেন, তখন তাদের মনে হয়েছে যে তথ্য প্রমাণ অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই আশঙ্কা তারা সুপ্রিম কোর্টে প্রকাশ করেছিলেন। তার কারণ কি, প্লেস অফ অকারেন্স সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। এই অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে বারবার ছিল। এবং শুধু তাই নয়, গোটা ঘটনা নিয়ে এই প্রশ্ন বারবার উঠেছিল, যেখানে মেয়েটির দেহ দেখি পরিষ্কার করে বোঝা যাচ্ছিল যে এটা একটা খুনের ঘটনা। রেপ কি রেপ নয় তা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু খুন যে হয়েছেন ওই তরুণী চিকিৎসক নিজের কর্মস্থলের মধ্যে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু সেই খুনের ঘটনায় পুলিশ প্রথমেই স্বতঃপ্রণোদিত এফআইআর করেননি। পুলিশ এফআইআর করেছিল সকাল 10টা 10 ঘটনা জানতে পারার পর রাত্রির 11টা 45 গিয়ে। এই যে এফআইআর করতে এত দেরি কেন হলো, কেন শুরুতেই পুলিশ এফআইআর করলো না, প্রয়োজনে সুমোটো এফআইআর করলো না, কেন শুধুমাত্র একটা ইউডি কেস করে রাখা হলো, এই নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং এই সমস্ত ঘটনা যেহেতু টালা থানা এলাকায় ঘটেছিল, তাই সেই ঘটনার দায়বদ্ধতা গিয়ে প্রাথমিকভাবে পড়ে টালা থানার ওসির ওপর। এবং সেই কারণেই সিবিআই সূত্রে জানা যাচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগেই এই আরজিকর হাসপাতালের দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবার তিনি এখন জেলে রয়েছেন। তাকে এবার এই তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলাতেও গ্রেপ্তার দেখালো সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। কেন তাকে এই খুন এবং ধর্ষণ মামলাতেও গ্রেপ্তার দেখানো হলো, তাতে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার ভূমিকায় প্রথম থেকেই নানান অসঙ্গতি পেয়েছে সিবিআই। কীরকম, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পরিবারের লোককে ফোন করে 3বার ফোন করা হয়, কিন্তু একবারও সঠিক তথ্য দেওয়া হয়নি। একবার এক এক রকমের বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এমনকি তাদের পরিবারের মেয়ে আত্মহত্যা করেছেন হয়তো, এই বলেও অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বাড়ির লোককে জানিয়েছিলেন। একই সঙ্গে ওই দিনকে সকালে সন্দীপ ঘোষ, তার অনুগামী বেশ কয়েকজন ছাত্র এবং তার অনুগামী কয়েকজন জুনিয়র চিকিৎসক বা অন্যান্য চিকিৎসক, তাদেরকে হাসপাতালে দ্রুত ডেকে নেন। এত বাইরের লোকজন কেন হাসপাতালে সন্দীপ ঘোষ সেদিন ডেকে নিয়েছিলেন, এইটাও সিবিআইয়ের কাছে স্পষ্ট নয়। অর্থাৎ যেটা সন্দীপ ঘোষের করার কথা ছিল যে হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসাবে তিনি প্রথমেই পুলিশের কাছে এফআইআর দায়ের করতে পারতেন, তিনি পুলিশকে ডেকে গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করতে বলতে পারতেন, তিনি গোটা ঘটনাটা যাতে সঠিকভাবে দেখা হয়, ঘটনাস্থল যাতে সঠিকভাবে রক্ষিত হয় সেগুলো দেখতে পারতেন। তিনি শুধু তাই নয়, তোমার নিশ্চয়ই মনে আছে তার অর্ডারই যেদিনকে এই ঘটনা ঘটে 9 আগস্ট, তার পরের দিন 10ই আগস্ট ঘটনাস্থলের ঠিক উল্টো দিকেই সেখানে ভাঙচুরের কাজ শুরু হয়ে যায়। পিডব্লিউডি তার নির্দেশ মোতাবেক, তার অনুমতি মোতাবেক সেখানে ভাঙচুরের কাজ শুরু করে দেয়। যেখানে এই ঘটনাস্থল তার কাছেই এই ধরনের ভাঙচুরের নির্দেশ কেন অধ্যক্ষ দিয়েছিলেন তা নিয়েও বিতর্ক তৈরি হয়। অর্থাৎ সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ, তার ভূমিকা নিয়ে যে তিনি এই ঘটনার সঠিক তদন্ত চাইছেন না গোটা ঘটনাটাকে ধামাচাপা দিতে চাইছেন, এই নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে যায়। সেই ঘটনার তদন্তে নেমেই সন্দীপ ঘোষকেও এই তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় তার ভূমিকা প্রস্তাবিত নয়, সেই ঘটনার অভিযোগও তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। কিন্তু আমি তোমাকে যেটা বলছি যে এই দুজনের গ্রেপ্তারিতে সব থেকে বড় ধাক্কা হলো এই মুহূর্তে কলকাতা পুলিশের, রাজ্য প্রশাসনের এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। কারণ তারা বারবার চ্যালেঞ্জ করছিলেন সিবিআইকে যে এই ঘটনায় একা সঞ্জয় রায় যুক্ত, এরপর এই ঘটনায় আর তদন্তের কোনো কিছু বাকি নেই। কিন্তু এই সন্দীপ ঘোষ এবং একদম টালা থানার পুলিশ অফিসার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর এই এতদিন ধরে সিবিআইকে যে চ্যালেঞ্জ করা হচ্ছিল, সিবিআইয়ের ভূমিকা নিয়ে যে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছিল এবং কলকাতা পুলিশ সমস্ত কাজ সঠিকভাবে করেছে বলে যে দাবি করা হচ্ছিল, সেই দাবিগুলো এবারে নস্যাৎ হয়ে গেল।
পাবে। একদমই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তুলেছিলেন যে কেন 14 ঘন্টা দেরিতে এফআইআর। অবশ্যই আমাদের নজর রয়েছে, আপনারা জানেন ইতিমধ্যেই শিয়ালদা বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এই মুহূর্তে মেডিকেল টেস্ট চলছে তার। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির পর ধর্ষণ খুনের মামলাতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একেবারে প্রথম থেকে তার বিরুদ্ধে অভিযোগ উঠছিল তিনি হাসপাতালের অভিভাবক, তিনি অধ্যক্ষ, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট, টাইমস ইন বিকৃতি সহ একাধিক আর্থিক দুর্নীতি, একাধিক অভিযোগ ছিল তার উপর। এবার ধর্ষণ খুনের মামলাতে গ্রেফতার করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, গ্রেফতার করলো সিবিআই। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করলো সিবিআই। এই মুহূর্তে সরাসরি ছবি আমাদের ক্যামেরা পার্সন অভিজিৎ দেখাচ্ছে। এই মুহূর্তে সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি, টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ আপনি কি অভিযোগ? টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে নিয়ে বেরিয়ে যাচ্ছে সিবিআই। অভিজিৎ আপনি কি তথ্য লোপাট করেছেন? সিবিআইকে গ্রেফতার করে যে সরাসরি আপনার কাছে এই মুহূর্তে অভিজিৎ মণ্ডল দ্য ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের কমপ্লেইন করছে সিবিআই। এই মুহূর্তে সরাসরি ছবি আমরা দেখাচ্ছি সিজিও কমপ্লেক্স থেকে। অভিজিৎ মণ্ডল এলেন লাল গাড়িতে, অর্থাৎ কলকাতা পুলিশের যে ওসিরা যে গাড়ি ব্যবহার করেন, আর এই মুহূর্তে মেডিকেল করাতে অভিজিৎ দা আপনার বিরুদ্ধে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স বলছে সিবিআই। কি বলবেন? কেন অ্যারেস্ট করলো? কেন বলছে মিসলিডিং ইনফরমেশন। সরাসরি ছবি আমরা দেখাচ্ছি টালা থানার ওসিকে নিয়ে সিবিআই অফিসিয়ালসরা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। অভিজিৎ দা বলছি মিসলিডিং ইনফরমেশন বলছে সিবিআই, মিসলিডিং ইনফরমেশন বলছে মেডিকেলের জন্য টালা থানার অফিস রয়েছেন গাড়ির মধ্যে এবং ওসি টালা অভিজিৎ মণ্ডল গাড়িতে বসে রয়েছে। অভিজিৎ দা টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে নিয়ে বেরিয়ে যাচ্ছে সিবিআই।